ভাই তোমরা আলাদা ছিলা কবে? গণহত্যা যখন হচ্ছিল তখন কি তোদের মুখ দিয়ে একটা কথা শব্দ বেরিয়েছিল? তোদের বাপদের পাছা দিয়ে আমি ডাইনোসরের ডিম দিব। আমি আমার ভাইদের রক্ত, আমার বোনদের রক্ত আমি কেজি দরে বিক্রি করি নাই। এই আলাপগুলো যখন আমি তুলবো তখন আমি খুবই স্বাভাবিকভাবে আমি শত্রুপক্ষ হয়ে যাব। তিনি একাধারে একজন নাট্যকার, চলচ্চিত্রকার, আবার ভালো মানুষ, যোদ্ধা, সৈনিক, সত্য কথা বলেন, একদম মার কাট কথা বলেন। আমাদের সাথে নেক্সট বিডির আজকের এক স্পেশাল এপিসোডে উপস্থিত আছেন জনাব মাবরুর রশিদ পান্না ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, বেশ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে একটা শো করার জন্য। এখানে আসলে আমার কাছের অনেক ভাই ব্রাদার জড়িত এই প্ল্যাটফর্মটার সাথে। সো দ্যাটস ওয়াই আমি আজকে এখানে বসতেছি তাদের জন্য, তাদেরকে কি বলবো, খুশি করার জন্যই আসলে। তবে আমরা আজকে খুশি করব দর্শককে, কারণ আজকে এত বড় একটা পর্ব হবে এবং আমি আগেই বলে রাখি এই এপিসোডের একটা চুল পরিমাণ কোনো কথা কাটা হবে না। একদম বান্না ভাইয়ের পূর্ণ আনকাট একটা শো দেখার জন্য আপনারা প্রস্তুত। ভাই দেশ কেমন রেখেছে আমাদেরকে? দেশ কেমন রেখেছে আমাদেরকে? হ্যাঁ, দেশ কেমন রেখেছে এটা বলাটা ঠিক না, বলা উচিত দেশ যারা চালাচ্ছে তারা কেমন রেখেছে। রাইট, ওইটাই। রাষ্ট্র কেমন রেখেছে? দেশ সবসময় আমাদের সোনার বাংলাদেশ সবসময় আমাদেরকে ভালোই চাইছে, কিন্তু আমরা সোনার বাংলাদেশটাকে নষ্ট করছি বিভিন্ন সময়। হ্যাঁ, আমরা বলতে ফ্যাসিস্টরা, হ্যাঁ আমরা বলতে মানুষ নামের কিছু হায়নারা, মানুষ নামের কিছু অমানুষেরা, তাই তো? সো দেশ কেমন রেখেছে রাষ্ট্র আমি বলার আগে আমি, হ্যাঁ যারা চালাচ্ছে তারা কিছু বলার আগে আমি বলতে চাই এর আগে যারা চালাচ্ছিল তারা কেমন রেখেছিল। তারা নির্বিচারে গণহত্যা করছিল, হ্যাঁ ওদের আসলে জায়গা মতো দিয়ে ওটা সাপোজিটর আকারে দেওয়া উচিত। আগে ভালো ছিলটা, এইভাবেই আমি বলবো। হ্যাঁ আমার তো ফিল হয় এটা। আমি যদি ডাক্তার হইতাম, ওরা তো মানসিক রোগী, আমি যদি মানসিক রোগীর ডাক্তার হইতাম তাহলে আগেই ভালো ছিল নামের একটা ওষুধের নাম এটা আবিষ্কার করাইতাম, বলতাম এটার একটা ট্যাবলেট বানাও, একটা সাপোজিটর, ওইটা ওদের জায়গা মতো দিয়ে দাও যেখান থেকে সাপোজিটর দিতে হয়। কারণ এটা কি করে তো সম্ভব? এটা তো আসলে একটা গণহত্যা, নির্বিচারে গুম খুন, 16 বছরের একটা জার্নি। মানে দেখেন এইটা কিন্তু শুধু জুলাই মাসের 24 তারিখে ঘটছে, মানে 24শে জুলাই ঘটছে, বিষয়টা এরকম না। কিন্তু অনেকগুলা রাজনৈতিক দলের বাংলাদেশপন্থী তাদের নেতা কর্মীদের একটা দীর্ঘ সংগ্রামের ফসল কিন্তু আজকের এই স্বাধীনতা। আজকের এই স্বাধীনতা শুধু রাজনৈতিক দল না, কিন্তু ভাই অন্যান্য অনেক স্টেক হোল্ডার, সবাই, প্রত্যেকে, আমি সবাইকে বলতেছি, রাজনৈতিক দলের কথা স্পেশালি বলতেছি। কারণ রাজনৈতিক দলগুলো, বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যে পরিমাণ মামলা, হামলা, খুন, গুমের শিকার হয়েছে, আয়না ঘরের শিকার হয়েছে, এবং এটা তো অবর্ণনীয়। একটা দলেরই 60 লাখ নেতা কর্মী নামে মামলা। এক্স্যাক্টলি, জাতীয়তাবাদী দল আমাদের একদম কি বলবো প্রাণের দল, সেই দলটার নেতাকর্মীর 60 লাখ মামলা। ক্যান ইউ ইমাজিন? মানে এটা তাহলে কত কোটি মানুষ এটার সাথে সরাসরি ভাবে ইফেক্টেড। আপনি যদি পরিবারে 4 জন করে 7 লাখ মানুষের সাথে নামে যদি মামলা হয় তাহলে অন্তত একটা পরিবারে 3 জন করে থাকলেও 1,80,00,000 মানুষ। এটা আপনি 3 জন করে ধরছেন, কিন্তু এভারেজে কি বাংলাদেশের মানুষ 3 জন করে থাকে? 4 জন, আরো বেশি, 5 জন, 6 জন, 7 জন এরকম পরিবার আছে। তো আমি কোটি কোটি মানুষ ইয়া হয়েছে, তো সেই জায়গা থেকে এখন বেটার আছি, বর্তমানে ভালো আছি একটু। জি, কিন্তু ভালো এতটুকু থাকার কথা ছিল না, আরো ভালো থাকতে পারতাম, ভালো আরো থাকতে পারতাম, থাকার কথা ছিল। কেননা অ্যানোনিমাসলি বিশাল সংখ্যক মানুষের ভালোবাসায় বা সমর্থনে এই সরকারটা ক্ষমতায় আসছিল। কিন্তু সরকারের কাছে যে অ্যানোনিমাসলি ক্ষমতার যে পাওয়ারটা ছিল, যে মানে অদ্ভুত পাওয়ারটা ছিল, সেই অদ্ভুত পাওয়ারটা তারা মিসইউজ করছে আমি বলে মনে করি। বেশিরভাগ ক্ষেত্রেই তারা বুঝেই নেই এই পাওয়ারটা দিয়ে কি করা উচিত। আমি জানি যে আপনারা অনেকেই দোষারোপ করবেন ইউনূস স্যারকে, হ্যাঁ আমি করি না, কারণ উনি রাজনীতিবিদ ছিলেন না কখনোই। জি, কিন্তু উনার আশেপাশের হ্যান্ডস গুলা নিয়ে অনেক প্রশ্ন আমার আছে। আমি কিন্তু উনাকে প্রশ্ন করতেছি না, এটা রিজন আছে, কারণ উনি নিজেও কিন্তু নির্যাতিত ছিলেন, তাই না? উনি তো নির্যাতিত ছিলেন। কিন্তু আপনি এখনকার বর্তমানে যারা গভর্নমেন্টটা চালাইতেছে তাদের কয়টা মানুষ নির্যাতিত ছিলেন? তাদের পরিবারের কয়টা মানুষ? খুব বেশি হলে 2-3 জন। হ্যাঁ, বেশিরভাগই কিন্তু গুড় খাওয়া।
হাসিনার সময় কিন্তু তারা বেশিরভাগই ফেস সেলফি তুলে ফেসবুকে আপলোড করতো এবং ফ্লেক্স করতো, আর দেখো আমি অমুক মন্ত্রীর সাথে আছি, করতো না? আবার আমি আমি বঙ্গবন্ধু দেখিনি, আমি আমি কি বলে আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিব দেখেছি বা বঙ্গবন্ধু দেখেছি, কয়া পদ্মা সেতুর ছবি ফেসবুকে লাগাই দিছে, লাগাই দিয়ে অনেক কি বিস্ময় অপার বিস্ময় টাকা আছে তারা। শেখ মুজিব শুধু আওয়ামী লীগের নয়, শেখ মুজিব সবার। দেখেন আপনি 10,000 কোটি টাকার প্রজেক্ট 40,000 কোটি টাকা শেষ হচ্ছে, 30,000 কোটি টাকা চুরি করছে, এটা নিয়ে কোনো আলাপ তারা কখনো দেয় নাই। শাপলা গণহত্যার একটা আলাপ দিতে হবে কিন্তু ভাই, শাপলা চত্বরে যে গণহত্যাটা হয়েছে, এই খুনি এই পিশাচিনী হাসিনা সে সংসদে দাঁড়ায় বসে রং মাইখা বসে রয়েছে, এইটাকে কিন্তু তারা লেজিটিমাইজ করছে। অনেক কালচারাল ফ্যাসিস্টরাও এক্স্যাক্টলি লেজিটিমাইজ করছে। এটা কিন্তু বলতে হবে রে ভাই, এই আলাপগুলো দিতে হবে। এবং সেটা এখনো লেজিটিমাইজ করতেছে কিভাবে জানেন? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে দাঁড়ায় যারা আগুন সন্ত্রাসী আখ্যা দিচ্ছে যেসব অভিনেতারা, সেসব অভিনেতাদের তাদের জনগণের রক্তে, মানুষের ছাত্র জনতার রক্তে আসা ক্ষমতায় আসা লোকগুলা তাদের ছবিতে যায় প্রিমিয়ার শো কইরা তারা লেজিটিমাইজ করতেছে তাদেরকে, এই আগুন সন্ত্রাসীদেরকে বলতেছে অসাধারণ অভিনেতা। আরে ভাই অবশ্যই অসাধারণ অভিনেতা, জনগণের রক্ত চুষা খাইছে, তারা অসাধারণ অভিনেতা না? তো এই আলাপগুলো কিন্তু করতে হবে ভাই। এখন আমার মতো মানুষের সমস্যা হলো কি, আমরা যখনই বলতে যাই তখন আমাদের এই ও তো এই জন্য বলতেছে, ও তো এই জন্য বলতেছে, ওর পাওয়ার। ভাই আমাকে আপনারা কোনো অন্যায় দুর্নীতির মধ্যে পাবেন না, পান নাই। আমার নামে কেউ প্রশ্ন তুলতে পারবে না, কারণ আমি আমার ভাইদের রক্ত, আমার বোনদের রক্ত আমি কেজি দরে বিক্রি করি নাই। যদি কইরা থাকে আপনারা করছেন। এখন দেশ কেমন আছে যেটা বলি, দেশ অনেক ভালো থাকতে পারতো, অতটা ভালো নাই। আচ্ছা ভাই, কেউ কি চাইলে দল করতে পারে না? কোন দলকে সমর্থন করতে পারে তো নাকি? অবশ্যই, কেন করবে না? মানে লেভেলটা কতটুকু আসলে আমাদের? পুরোপুরি শুনেন, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, আমরা 16 বছরে আমাদেরকে হাসিনা একটা জিনিস মাথার মধ্যে ঢুকাইছে, তার কালচারাল ন্যারেটিভে ঢুকাইছে যে তুমি এটা করো না, রাজনীতি খুব খারাপ, এটার মধ্যে আইসো না, ঢুকো না। ঢুকলে তো তাকে প্রশ্ন করবেন আপনি। যখন রাজনীতি সাধারণ মানুষ হিসেবে, একজন কৃষক, একজন মজুর, একজন শ্রমিক, একজন সাধারণ মানুষ যখন রাজনীতি নিয়ে সচেতন হয়ে উঠবে, একজন ছাত্র রাজনীতি নিয়ে সচেতন উঠবে, তখন তো বারবার সে প্রশ্ন করবে। তো সে যদি প্রশ্ন শিকার না হয়, যেমন রাজনীতি খারাপ, রাজনীতি খারাপ, এটা কিন্তু ফ্যাসিজমেরই একটা পর্যায়ে। ফ্যাসিস্টরাই কিন্তু এটা করছে যে আপনি রাজনীতির মধ্যে ঢুকেন না। আরে ভাই আমার দেশ চালায় যে মানুষগুলা, তাদেরকে আমি প্রশ্ন করব না? আমি সচেতন থাকবো না আমি কাকে ভোট দিচ্ছি? আমার জানতে হবে না? তো তুমি হাসিনার ন্যারেটিভ কিন্তু এখনো প্রচার করে নাকি, আপনি খেয়াল করে দেখবেন টেকনিক্যালি, যে হ্যাঁ রাজনীতির মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা আলাদা থাকতে চাই। ভাই তোমরা আলাদা ছিলা কবে? গণহত্যা যখন হচ্ছিল তখন কি তোদের মুখ দিয়ে একটা কথা শব্দ বেরিয়েছিল? বিটিভি ভবন ধরে, তখন বিটিভির ওখানে ভবন ধরে তারা কান্নাকাটি করছস। হ্যাঁ আলো আসবে গ্রুপের কথা তো বলতে হবে রে ভাই, ভুলে গেছেন সবাই আলো আসবে গ্রুপের কথা? ওই যে লাল করা যে নামগুলো, ওরা কারা? এখন আমার প্রশ্ন ওইখানে, ওরা কারা? ঢাকা যে নামগুলো ছিল, বাকিগুলো তো দেখছি, ঢাকাগুলোর নামগুলোর প্রশ্ন করতে হবে ভাই, জি করতে হবে। ওরা যারা এখন এই ফাইজলামিটা করতেছে, যারা ইনফর্মার হিসাবে আমাদের মধ্যে ঢুকছিল। এবং আপনি বিশ্বাস করেন, আমি তো ভাই একটা বিষাক্ত বাতাসে বড় হয়েছি। জি, এখানে যেমন অসাধারণ মানুষ আছে, ভালো মানুষ আছে আমার ফিল্ডে, কিছু অনেক বিষাক্ত আছে, এবং বেশিরভাগই কিন্তু কালচারাল ফ্যাসিস্ট। এরা কিন্তু সময়ে সময়ে এই ধরনের কালচারাল ফ্যাসিজমকে স্পন্সর করে আসছে। সো আপনার এই যে বাল গ্রুপটা বাংলাদেশ আওয়ামী লীগ, ভাই আমাকে স্ল্যাং হিসেবে নেবেন না, এটা স্ল্যাং, এটা গালি। হ্যাঁ, এটা বাংলাদেশের থেকেও এটা গালির থেকেও খারাপ। এটা গালি না শুধু, যে গালির পরে কিছু থাকে যে চরম ঘৃণা, চরম মানে এটাকে, এই যে বাল গ্রুপ, এই বাল গ্রুপ কিন্তু এখন অ্যাক্টিভ, এবং তাদের এগেইনস্টে গভর্নমেন্টের যেটা আশা করছিলাম যে একটা বিপ্লবী গভর্নমেন্ট মানুষের রক্তের উপর দিয়ে আসছে, তারা খুব স্ট্রংলি কঠোর হবে, প্রশ্ন করবে যে তুমি ওই স্ট্যাটাসটা কেন দিছিলা 7ই আগস্টে, যে ইউনূস সাহেবের নামার পরে প্রথম কাজ হওয়া উচিত শেখ মুজিবের বাড়িতে যায় ভিজিট করা। কেন? আমার ভাইটা রক্ত এখনো মাটিতে শুকায় নাই, আমার ভাইটা, আমার বোনটা এখন হসপিটালে পয়সা কাতরাইতেছে, আমার মায়েদের বুক খালি হয়েছে, আমার ভাই বাবাদের বুক খালি হয়েছে, কাঁধে বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, বোনের লাশ, তখন তোমাদের কেন মনে হয়েছে আপনাদের? এই আলাপগুলো যখন আমি তুলবো, তখন আমি খুবই স্বাভাবিকভাবে আমি শত্রুপক্ষ হয়ে যাব, কারণ আমি তো রাইট কথা বলতেছি। আমার বিচার যদি কেউ করতে পারে, উপরে একজন আছে, আল্লাহ করবেন, আর নিচে সাধারণ জনগণ। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দোজ শিটস। আচ্ছা, এখানে যেহেতু শেখ হাসিনার বাবার কথা তুললেন, তিনি কি আসলেই ভালো শাসক ছিলেন? ভাই আমি এটাকে ব্যাখ্যা করি একটা অন্যভাবে। জি জি, আসেন।
জি, আমার ব্যাখ্যাটা কিরকম জানেন? আমাকে অনেকেই বলে ভাই আপনি ওনারা নিয়ে মকারি করেন কেন? আমি তো মকারি করি। হ্যাঁ, মকারি করি কেন? এটার উত্তর আছে না একটা? অবশ্যই উত্তর আছে। এতগুলো মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের পরে, জি, এত বড় একটা স্বাধীনতা যুদ্ধের পরে একটা সুন্দর সাজানো গোছানো দেশ, জি, যে দেশটা সুন্দর সাজানো কথা, আজকে আমরা দুর্নীতিতে অনেক খারাপ, আমরা আমাদের নৈতিকতা নাই, আমাদের এটা নাই, আমাদের ওটা নাই, আমাদের দেশের অনেক সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার গুলো ঠিক মতো হয় নাই, শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ, আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, বিভিন্ন আলাপ আমরা করি না। ফ্যাসিস্ট আসছে এর মধ্যে কয়েকবার, এরশাদের শাসনামল আমরা দেখছি, হাসিনার শাসনামল আমরা দেখছি। হাসিনাটা তো সবচেয়ে জঘন্য ভয়ঙ্কর ছিল। এটা প্রথম অঙ্কুরেই এই দেশের সম্ভাবনা নষ্ট করছেন উনি। উনি ছিলেন প্রধান নেতা, ওনাকে কিন্তু মানুষ বিশ্বাস করে ক্ষমতা দিচ্ছে না, ভালোবাসা দিচ্ছে না। উনি কি করছেন? নেপোটিজম করছেন। ওনার দলের, ওনার ঘরের লোকদের শুধু চিন্তা করছেন কিভাবে চুরি করা যায়, কিভাবে বাটপারি করা যায়। একটা দেশের সবচেয়ে সুন্দর সম্ভাবনাময় একটা দেশকে সবার আগে প্রথম শাসক ধ্বংস করছে, এবং সেটার লিগেসি এখনো চলতেছে। মাঝখানে আমাদের ভাগ্য অত্যন্ত জাতি হিসেবে ভালো ছিল যে একজন জিয়াউর রহমান আমরা পাইছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য রাখতে পারিনি। কেননা এটা বাইরের ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, ভিতরের ষড়যন্ত্র। তাকে কেন? সে ভালো মানুষ, সে রাইট মানুষ, সে দেশপ্রেমিক সৈনিক, দেশের ভালো চাইছে। প্রত্যেকটা মানুষ বাংলাদেশি পন্থী, সে যেই দলই করুক, সে জামাত করুক, সে এনসিপি করুক, বা সে যে কোনো বাংলাদেশ পন্থী দল করুক, সে তো এক বাক্যে মানতে হবে জিয়াউর রহমান একজন বেস্ট শাসক ছিলেন বাংলাদেশের। মানবে তো এটা? খালেদা জিয়াকে তো সবাই সম্মান করেন, কেন করেন? আপসীন নেত্রী হিসাবে। সব দল করে তো কেন করে? কিছু তো একটা এই ব্লাড লাইনে আছে। তো এই আলাপগুলো দিতে হবে, কারণ আপনি যে বললেন যে রাজনীতির আলাপটাকে সরাসরি করা উচিত, আমি মনে করি উচিত, এখনই সময়। আচ্ছা ভাই, আমি এই আপনার এখানে আসতে আসতে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, যে কোনো একজন XYZ, আপনি নাকি জুলাইতে বাংলাদেশে ছিলেন না, এই ধরনের আলাপ আসছে, তাই তো? আচ্ছা, এটার একটু প্রি ব্রিফ দিয়ে আসতে হবে ভাই। জি অবশ্যই। প্রি ব্রিফটা হইতেছে যখন আমার কাছে, এবং প্রথমে ধন্যবাদ জানাই আপনার এই প্রশ্নটা করার জন্য, ঠিক আছে? আপনি XYZ বলছেন, এই জন্য আরো ধন্যবাদ। হ্যাঁ, কারণ ওরা যে মাইলেজটা চাইতেছে, মানে ওদের নামটা আমি যাতে বলতাম, ওই মাইলেজটা চাইতেছে, আমি নাম বললাম না, এটা দেন নাই আপনি। কারণ ওই বালগুলাকে আপনি এটা দেয়া যাবে না। এবং ছুপা বালেরা, এদেরকে কিন্তু দেখবেন, এরা কিন্তু সারা জীবন, এরা কিন্তু এদেরকে নিয়ে প্রশ্নটাকে করতেছে, এরা কিন্তু সারা জীবন এই ফ্যাসিস্টের সাথে থেকে কাজ করে গেছে। হাসিনার পুরো 16 বছরের গুড় খাওয়া, হালুয়া রুটি খাওয়া, গুড় খাওয়া, এই লোকগুলা। এদের কিন্তু দেখবেন যে যারা প্রশ্ন করতেছে তাদের বেশিরভাগই দেখবেন জুলাই, তাদের কোনো বেশিরভাগই কোনো ভূমিকা নাই। আমার পরীক্ষার খাতার চেয়েও ফাঁকা। হ্যাঁ, পরীক্ষার খাতার চেয়েও ফাঁকা। এবং দুনিয়ার দু একজনের আছে যারা দেখায় আমি নামছিলাম, তারা বেশিরভাগই ছিল ইনফর্মার। আচ্ছা আচ্ছা, এই ভিতরে ইনফর্মার, বুঝতে পারছেন? এরা হঠাৎ করে বিপ্লবী হয়ে উঠছে। এরা আসলে বেসিক্যালি আমার বাসার ঠিকানা, বলেন যুবলীগের ছেলে পেলে আমার বাসার ঠিকানা কি করে পাইলো? আমার অফিসের ঠিকানা ছাত্রলীগের পোলাপান কেন গেলা? রামদানিয়ে যে ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে আমার বাসা অফিসে যে হামলা করার মতো, মানে গেল হামলা করতে বলি নাই, যে রামদানি আমাকে সুমা দিতে গেছিল ভাই। না পাইলে তো মারতুই। আমার সবচেয়ে বড় অপরাধ কি জানেন ভাই? আমার সবচেয়ে বড় অপরাধ আমি কেন বেঁচে আছি, এটা আমি বোধ করি। কারণ আমার ওই মুভমেন্টে ধরেন 18 তারিখে স্পষ্ট কথা, 18 তারিখে 10 নম্বরে ধরেন আমার বাসা থেকে 10 নম্বর থেকে অনেক কাছে। আপনারা জানেন এইদিকে প্রচন্ড তাণ্ডব হয়েছে, মানে করেন হাসিনার বাহিনী যা করছে এখানে, ভয়ঙ্কর অবস্থা। তা আমি বিকালবেলায় ছিলাম 10 নম্বরে আন্দোলনে সরাসরি। ওইখানে আমার সাথে এরকম হয়েছে যে আমি দেখছি লাশগুলা পড়ে আছে, 2টা লাশ আমার চোখের সামনে দেখা। একটা তো একদম মগজ, আমি জানি না হেডশট, হয়তো ডিরেক্ট স্নাইপার অথবা উপর থেকে বুলেট, হেলিকপ্টার তো ঘুরতেছিল। তো মুখ টুক ঢেকে, ভাই আমাকে তো কিছু মানুষ হইলেও চিনে, আমি অনেক করে গেছি, কেননা এখানে ফেম করা খুব সহজ ছিল। ভাই আল্লাহ ব্যতীত বলেন তো কেউ কি জানতো 36শে জুলাই হাসিনা পালাবে বা 5ই আগস্ট হাসিনা পালাবে? না, কেউ বলতো না। আচ্ছা আসেন প্রশ্নগুলা করি, এটা খুব সহজ, আমি ইজি করে দিচ্ছি। আল্লাহ ব্যতীত কেউ জানতো না, কেউ জানো? বুকে হাত দিয়ে বলতে পারবে যে 36শে জুলাই পালাবে, এটা সবাই জানতো? এখানে আমার একটা ডিফারেন্ট একটা ভিউ আছে ভাই। আমি যেটা শুনেছি, আমি যে পার্শ্ববর্তী দেশকে, আমাদের বন্ধু প্রতিম প্রিয় বন্ধু রাষ্ট্র, তাদেরকে নাকি আগেই জানানো হয়েছিল যে শেখ হাসিনা যাবে। তো
এখানে কি এমনটা হতে পারে না যে ওই রাষ্ট্রের সাথে যাদের অনেকের ভালো সম্পর্ক তারা এটা জেনেই এবার রাস্তায় নেমেছে? এটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড, থ্যাংক ইউ ফর দ্যাট। এন্ড আরেকটা এই যে আসেন আসতেছি একটা করে আসতেছি, এই যে তারা আল্লাহ ব্যতীত কেউ জানতেন না, জি হ্যাঁ, এখন আমার অপরাধ হচ্ছে আমি কেন মরলাম না? আমাকে তো কেউ জিজ্ঞাসা করছ নাই তোরা বা আপনারা কেউ একবার ফোন দিয়ে ভাই আপনি ভালো আছেন, আপনি যে কন্টিনিউয়াসলি ফেসবুকে লিখে যেতেছেন 2-3টা সেলিব্রিটিদের মধ্যে আমি ধরেন খুবই নগণ্য, 4 নাম্বার মনে করেন না 5 নাম্বার, হাতে গোনা যেতে হতো কয়জন লিখতেছে সেলিব্রিটি। জনগণ সাক্ষী, ছাত্র জনতা সাক্ষী আমি কি করছি। আমার ক্রেডিট নেওয়া তো কোনো দরকার নেই। আমি প্রত্যেকটা ইন্টারভিউতে একই কথা সময় বলি, আমাকে ক্রেডিট দিয়েন না, আমি কিছুই করি নাই। আবু সাইদ জীবন দিচ্ছে, মুগ্ধ জীবন দিচ্ছে, ইয়ামিন জীবন দিচ্ছে, আনাসরা জীবন দিচ্ছে, ওয়াসিমরা জীবন দিচ্ছে, এখানে আমার কোনো ভূমিকাই নাই, আমি কিছুই না, আমি কাউন্টি করেন না আমারে। আপনারা যে দোষে আমাকে দোষী করতেছেন সেই দোষে তো সবার আগে আপনাদের তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসরে বলতে হবে, উন্নত দেশে ছিলেন না, এরকমই তো বিষয়টা। কিন্তু এটা কি করতে পারবেন আপনি? এই মানুষটা মজলুম, অনেক এমন তো হতে পারে এই মানুষটা মজলুম। আপনার এই যে গুড পয়েন্টে আসছেন, বেশিরভাগ উপদেষ্টারা এবং তাদের বাপে বাপ হোয়াটএভার তারাও বিদেশে ছিল। এখন সেই কথাকে আমরা জানি না ভাইয়া, এখন আমি প্রত্যেকদিন ওল্ড পিটায় বলতে হবে আমারে। এবং তোমরা 21শে আগস্টে তারেক রহমানকে কইরা 21শে আগস্টের বোমা হামলা গ্রেনেড হামলায় কি একটা বালসাল আলাপ আছে না, এটাকে দোষী সাব্যস্ত করে তারেক রহমানকে ডিফেম কইরা তোমরা কিন্তু ভিডিও বানাইছিলে, ডকুমেন্ট বানাইছে ভাইয়া, সেই গল্প কিন্তু আমরা জানি। জনগণ এটা কোনোদিন না কোনোদিন বাইক করে ফেলবে ভাই, আমি বাইক করবো না, জনগণ বাইক করে দিবে, কিন্তু বলে দিলাম। মানুষ এখন সচেতন ভাই, বেশি ভাব বাড়লে না অনেক খারাপ। এখন দেখেন এই হালাপ করলে তো ভাই যতগুলো ইনফ্লুয়েন্সার দেশের বাইরে থেকে এতদিন ফাইট করছে তারাও দোষী, তাইলে পিনাকিও দোষী, ইলিয়াসও দোষী, হ্যাঁ কনক স্যারও দোষী, শাহেদ আলম দোষী, দোষী, আব্দুল সালাম দোষী, তারপরে মাহমুদ ভাই আমার দেশের মাহমুদুর রহমান মাহমুদ স্যার উনিও দোষী। এরকম তো অগণিত নাম, নাজমুস সাকিব আনাগরিক টিভি সেও দোষী। এক্সাম্পল দিচ্ছি আর কি, নাম বললে তো অনেক নাম বলা যায়, মানে অনেক 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 বিস্তর নাম। আমি যে দোষী, আমার জীবনটা হইলো আমি জীবনটা কেন বাঁচাইতাম, আমি কেন বড় ফাইটের জন্য রেডি হলাম। আমি যখন 18 তারিখ ওখানে গেছি ভাই, ওখানকার ভাইয়েরাই আমার বলছে ভাই ইট ইজ নট ইউর ওয়ার্ক, আপনার এটা কাজ না, আপনার কাজ হইতেছে সংগঠন করা। লক্ষ লক্ষ কোটি কোটি পাথর ওদের হাসিনার বাহিনীর উপর যেন আবাবিলের মতো পড়ে সেই ব্যবস্থা করার দায়িত্বটা ছিল আমাদের। আমরা কিন্তু বলে গেছি, আমি কিন্তু কখনো বলেই নাই আমার কেউ ক্রেডিট দে তোরা, আমি জুলাই যোদ্ধা, আমি এটা আমি সেটা আমি কখনো দাবিই করি নাই, এবং আমি কোনো ক্রেডিটবাজির মধ্যে ঢুকি নাই। আমি বলছি আমার ক্রেডিট তো তাদেরই খুব মানে পরিচিত জ্ঞান। এক্স্যাক্টলি, দেখেন 16 বছরের ফাইট, তোরা এটাকে শুধু জুলের মধ্যে আটকাইতেছিস কেন রে ভাই? 16 বছরের ফাইট, 2006 সালের লগি ব্যাটার গল্পটা বলতে হবে কেন? ওটা তোমার তুমি তখন কইছিলা, তখন তুমি হাসিনা চাটতেছিলা ভাইয়া। 2009 সালে যখন বিডিআর হত্যাকাণ্ড হলো, আমাদের দেশপ্রেমিক সৈনিকদেরকে মারা হলো, তখন তুমি কি করতেছিলা? হাসিনারই চাটতেছিলি তোরা। 2013 সালে যখন শাহবাগে সবগুলো কিন্তু এই ইয়াতে ছিল, সরি কুকুর অনেক ভালো শব্দ হবে, কুকুর অনেক বিশ্বস্ত, এই জানোয়ারের বাচ্চাগুলো কিন্তু সব শাহবাগে ছিল। এরা কিন্তু শাহবাগী, এই সেই শাহবাগীরা, এরা এখন হইছে বিপ্লবী মারাইতেছে, বুঝছেন? সো এই ক্ষেত্রে অনেকে পিনাকি ভাইয়ের নাম বলে, মানে পিনাকি দার নাম বলে আমার কাছে, অনেকেই বলে এই পিনাকি দাও তো ছিল। পিনাকি দা যেই কাজ করছেন, যতটুকু করছেন, এটা তোদের পায়ের নখের যোগ্যতা নেই ওটা করার। ওই সময়টায় ওনার ভূমিকা ছিল এই হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন আমাদের মতদ্বৈধতা তৈরি হতে পারে, কারণ আমার রাজনৈতিক আদর্শ ভিন্ন, ওনার রাজনৈতিক আদর্শ ভিন্ন, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। আমি টিল জুলাই আমরা সবাই একটা ছায়াতলে ছিলাম, এক্স্যাক্টলি এক জায়গায় ছিলাম, তখন তো কোনো ডিফারেন্স ছিল না আমাদের মধ্যে। আপনি 2013 পরে শাপলার সময় গণহত্যার সময় কি করছিস তোরা কইছস ফ্ল্যাশড আউট, তোরা মানুষের শীটের মতো ট্রিট করছস, রং মেখে বসে আছে। হ্যাঁ রং মেখে বসে আছে, সেটা সংসদে বসে তোরা আবার এটা হ্যাঁ জি ম্যাডাম জি 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 আপা জি আপা জি আপা, আপনি ঠিক বলেছেন, খরচ নেই। সারা জীবন তোরা এই জয়ের ফেক এই যে নগদ ফগদ এই যে কি জানি কোম্পানি, এগুলোর সাথে তোরা ছিলি, কাজ করছস, এইসব বালসাল করছস তোরা। সিআরআই ইউথ বাংলা কি জানি প্রজেক্ট আছে, এই সব প্রজেক্ট আপনি তো ভালো বলতে পারেন ভাই, আমাকে প্লিজ হেল্প মি, কিছু নাম আমাকে বলেন। 2018 সালের এই যে ছাত্রদের ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে তারা অন্ধ করছস, মেরে ফেলছস, মানুষ নাই কোটা নিরাপদ আন্দোলন, তারপরে কোটা আন্দোলন 2024, এই বাচ্চাগুলো যখন বড় হয়েছে। আরো একটা ম্যাসিভ মার্ডার হয়েছে ওই
দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যেদিন রায় ওদিনকে একটা আরেকটা মার্ডার হয়েছে ভাই এর মধ্যে, মোদি যখন আসছিল জি তখন কিন্তু একটা বিশাল মার্ডার হয়েছিল এবং আমাদেরই অনেক বড় ভাই মোদির লোকে কেলা ছবি তুলছিল। হ্যাঁ এটা তো আছে। এর বাইরে কিন্তু ভাই এই যে নিয়মিত যে মার্ডার গুলো, বিচার বহির্ভূত হত্যা, এটা একটা পরিসংখ্যান আমরা দেখলাম, সম্ভবত বিএনপিরই 4771 জন মানুষ বিচার বহির্ভূত হত্যা হয়েছে টোটাল এই 16 ইয়ার্স এর মধ্যে। এটা কিন্তু কন্টিনিউয়াস চলে গেছে, এই বড় বড় মার্ডারের মধ্যেই এটা চলে গেছে। আমরা জানি খিলগাঁও থানা ছাত্র দলের সেক্রেটারি ছিলেন নুরুজ্জামান জনি, তাকে 18টা গুলি করা হয়েছে। অনেক রিকোয়েস্ট করতেছিল, তারপরও তাকে 18টা গুলি বলছে যে আমার ভাই আমার বাসায় একটা বাচ্চা আছে, 18টা গুলি করা হয়েছে। এরকমের অনেক শহীদ আছে, এরকম হাজারো। আমরা ইলিয়াস আলীর কথা বলি বা অন্য অনেকের তো এখন আমরা খোঁজই পাচ্ছি না। তো এই যে মানে এটা তো একদিনে কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠে নাই ভাই, ফ্যাসিস্ট হইতে তো আমাদের মতোই কেউ। এরাই এখন বড় বড় কথা বলবে, এরা এখন ঢুকে গেছে গভর্নমেন্টের ভিতরে। এই যে বলতেছিলেন না যে দেশটা কেন, হ্যাঁ বলতেছিলাম যেটা শুরুতেই, আপনিও তো বলতেছিলেন যে কেমন আছে, এদের জন্যই ভাই খারাপ আছে। এরা এখনো পাওয়ারের মধ্যে ঢুকে গেছে কিভাবে সিস্টেমের মধ্যে। আপনি দেখবেন আমার প্রিয় দল এটার সাথে ওরা এখন মেশার চেষ্টা করবে, আমি ইদানিং দেখতেছি সেটা। হ্যাঁ এই টেনশন না, কেন তারা সবসময় লাভের গুড় খাইতে চায়, সবসময় ক্ষমতার সাথে সাথে থাকবে। জনগণের বাপের টাকায়, জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় কাজ করতেছে ওরা, ক্রেডিট নিবে ওরা। দেখেন আপনি এমন একটা ভাব, ওই যে হাসিনা বলতো না 16 কোটি মানুষকে আমি খাওয়াই, ওদের মতো এরকম। আমি তো এই কাজ করেছি, আমি তো ও কাজ করেছি। কার টাকায় করছিস তুই? তোরা কাজ করানোর জন্য বসানো হয়েছে, তুই জনগণের টাকায় করছিস, আমার টাকায় করছিস। একটা রিক্সাওয়ালা ভাই যে বন রুটি খায়, ওইটা ট্যাক্সটা, ওটার ভিতর থেকে ট্যাক্সটা আছে, ওইটার টাকা দিয়ে করছিস। আমার শ্রমিক ভাইদের, আমার কৃষক ভাইদের টাকা দিয়ে খাইস। যেই টাকাটা দেয়, যেই টাকায় তারা শ্রম করে নিয়ে আসে, সেই টাকার উপরে ভিত্তি করে তুই আজকে ক্ষমতায়, সেই আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত যে চেয়ারে লাগানো, সেই ক্ষমতায় বৈশা তোরা এখন বড় বড় কথা বলছ, আমি হ্যান করেছি, আমি ত্যান করেছি, বড় বড় গল্প মারাচ্ছিস। আমার প্রিয় দলের ভিতরে অনেকে ঢোকার চেষ্টা করতেছে, আমি জানি এটা। আমি আমার দলকে সাবধান করতেছি, আমি আমার প্রিয় দলকে সাবধান করতেছি। আমি বিশ্বাস করি আমার লিডার যথেষ্ট পরিমাণ বিচক্ষণ মানুষ, উনি রাইট টাইমে রাইট কাজটা করবেন। আচ্ছা, এখানে যে প্রশ্নটা ছিল ওটা একটু ল্যান্ডিং দিয়ে দিই। আচ্ছা, ল্যান্ডিংটা হইলো যে আপনাদের যে বাপেরা যারা যারা বিদেশে ছিল তাদের লিস্টটাও বলেন। হ্যাঁ, এবং আপনারা যারা যারা ডিগ্রি করছেন এত বছর ধরে, ঠিক আছে, হাসিনারে চাটছেন ইচ্ছা মতো, কদম মুসি মারাইছেন, হ্যাঁ এখন সিনেমা মারাইতেছেন, বিদেশে ট্যুর মারাইতেছেন, অনেকগুলো অ্যাঙ্গেলে কিন্তু বলা যায়। এই ডটার সেল কারা বানাইছিল হাসিনারে ইয়া কইরা? জয় বাংলা জিতবে এবার নোংরা, এটা কারা বানাইছিল? কোন মাথাগুলা? তাদেরকে তারা কই? আপনাদের সাথে ঘুরে কেন তারা? হ্যাঁ, গাছল আলম শাওনদেরকে ধরেন না কেন? কথা বলেন না কেন? কি সমস্যা? আমি ওটা নিয়ে কথা বলছি, এখন গায়ে লেগে গেছে না? তোদের বাপদের পাছা দিয়ে আমি ডাইনোসরের ডিম দিব, এটা তো আমি আগেই বলে দিছি ফেসবুকে, ঠিক আছে? আমি দিবই, কারণ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিং ভাই। আমার ভাইয়ের, আমার বোনেরা মরছে ভাই, আমি নিতে পারতেছি না এটা আমার বুকের ভিতরে লাগে রে ভাই। আমি যখন এই দৃশ্যগুলো দেখি আমি ঠিক থাকতে পারি না। ধন্যবাদ বিবিসি কে, আজকে আপনাদের ইন্টারভিউর আগে বিবিসির একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, অডিও লিক হয়েছে, অডিও না শুধু, বিবিসি একটা ডকুমেন্টারি করেছে পুরোপুরি, বিবিসি আই, অসাধারণ। ওইখানে হাসিনা একদম ডিরেক্ট অর্ডার করতেছে, এটা একদম প্রমাণিত করে দিয়েছে সারা বিশ্বের সামনে, যেটা খুব প্রয়োজন ছিল। অসাধারণ একটা ডকুমেন্টারি, থ্যাঙ্কস টু বিবিসি টিম, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যান্ড আল জাজিরার মতো যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলো, এবং বাংলাদেশের পক্ষে যে সাংবাদিকতা যারা করেছেন তাদেরকে আমার স্যালুট। বাংলাদেশের পক্ষে যে ইনফ্লুয়েন্সাররা কথা বলেছেন, যে ইউটিউবাররা কথা বলেছে। সাংবাদিকতার কথা বললে ভাই আমার একটু ছোট্ট করে একটা নাম, আমার এটা পার্সোনাল চয়েস, আমি একটু জাস্ট এক্সপ্রেস করি। জুলকারনাইন সায়ের ভাই আমার মনে হয় যে নেক্সট লেভেলের কিছু কাজ করেছে। অবশ্যই ভাই, আমি তো প্রথম থেকেই বলতেছি, আপনার এই মানুষগুলার কি বলে ভূমিকা কোনোভাবে আপনার ফেলে দেওয়া যাবে না। আপনার প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, ইচ এন্ড এভরি ইনফ্লুয়েন্সারের দায়িত্ব আছে, মানে অল আর হাসিনাস ম্যান। ওই ডকুমেন্টারিটার মানে আপনি নেত্র নিউজে তাসনিম খলিলকে ফেলে দিয়েন না। রাইট শিওর আমি এটা এই নামটা ফেলে দিয়েন না রে ভাই। অবশ্যই স্যালুট টু হিম। আমি সাংবাদিকতার অর্থে জায়গা থেকে বলতেছেন তো, সাংবাদিকতার মুশফিকুল ফজল আনসারী যেভাবে ইউএন এ কথা বলতেন, প্রশ্ন করতেন, সারা বাংলাদেশের মানুষের হয়ে কথা বলতেন। উনি যখন হোয়াইট হাউসে কথা বলতেন, সারা বাংলাদেশের মানুষের হয়ে কথা বলতেন। সেই কথাগুলো কনক সারোয়ারকে ভুলে যাবেন ভাই? ওনার বোনকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। হ্যাঁ, এটা টানলে আমাদের অবশ্যই তুলিয়াপার কথা বলতে হবে। অফকোর্স, যেহেতু আপনি নির্যাতনের প্রশ্নটা, অফকোর্স তুলিয়াপার স্ট্রাগলটাও কিন্তু, তুলিয়াপা তো আমি মায়ের ডাক পছন্দ দাঁড়িয়ে, অফকোর্স মায়ের ডাক তো একটা অসাধারণ কাজ। এই যে একটা প্রতিষ্ঠান উনি ফ্যাসিস্টের সময় দাঁড় করায় ফেললেন,
এবং এই যে ফাইটটা আনবিলিভেবল, তাদেরকে আমার রেসপেক্ট, সেলুট। আমি আসলে আমি যে মানুষগুলোর একসময় ফ্যান ছিলাম, যারা কালচারাল ফ্যাসিজমকে এখনো পেট্রোনাইজ করতেছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই আপনারা আমার শত্রু না, কিন্তু আপনারা জনগণের বিরুদ্ধে যখন দাঁড়াইছিলেন তখন আপনাদেরকে আমার প্রশ্ন ছিল, আপনারা সরি বলেন নাই, কিন্তু এখন আপনারা সরি বলতেছেন না। আপনারা তো ওই হাসিনার মতোই আচরণ করতেছেন, একবার সরি বলে ফেলেন না, মাপ চেয়ে বলেন না যে ভাই আমি ওই কথাটা বলছি 7ই আগস্টে, আমার এটা ভুল হয়েছে। আগে তো ইউনূস স্যারের উচিত 32 নম্বরে যাওয়া না, আগে তো ইউনূস স্যারের উচিত ছিল হসপিটালে যাওয়া, তাই না? 32 নম্বরে গিয়ে যাবে কেন? যেটার এগেনস্টে মানুষ যুদ্ধ করলো, ফাইট করলো, মূর্তিগুলা ভেঙে ফেললো, এই ভাস্কর্যগুলা লাথি মেরে ফালাই দিল, শেখ মুজিবের স্পেসিফিক একটা জায়গায় যেটারে ওরা দাঁড় করাইছে, যেটারে কাল্ট ফিগার, মাই গড, এটা হচ্ছে ওদের ধর্মের নবী, ছোঁয়া যাবে না, ওদের ধর্মের নবী, এটা আওয়ামী ধর্মের নবী টাইপ বিষয়। ভাই ইজ এ হিউম্যান বিং, ইজ এ হিউম্যান বিং। মানে আপনারা এটারে যেভাবে পূজা করছেন বা যেভাবে এটারে একদম নম করছেন, ভাই আমি কিন্তু আমার কথায় একটা কথা স্পষ্ট বলে দিই, আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি। আপনি কোনো ধর্মের উপরে আমার ব্যক্তিগত কোনো রেশ খেদ নাই। আমাদের অনেক জুলাই শহীদ আছে যারা ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু আছে, যে আমাদের ছোট্ট বাচ্চা রিয়া গোপ, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অনেকগুলা। হাসিনা কিন্তু ভাই ওই সবাইকে মারছে, অন্য ধর্মের লোকদেরকেও ইউজ করে গেছে সবাই, পুরোটা টাইম। মাইনরিটি কার্ড তো সবসময় এই যে গেমটা খেলে দিল। দেশটা স্বাধীন হওয়ার পরে কি করলো? সব নামাই দিল মাইনরিটি কার্ড খেলা, মন্দিরে হামলা। মানে দেখেন, মন্দিরে তো হামলা হয় নাই, ঠেকাইছি তো আমরা, অবশ্যই হয়তো নাই, সব রাজনৈতিক দল বা তরুণ সমাজ সবাই মিলে কিছু জায়গায় করছে, এটাও শেয়ার করা যাবে না, জি কিছু জায়গায় করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠেকাই দিছি। ভাই আমরাই এই জনতা পারবো, যাদেরকে রাইট উইং বলা হয়েছে, দাড়ি টুপি বলে গালি দেওয়া হয়েছে, তারাই হাত ধরে দাঁড়াইছিল যে আমাদের বুকের উপর যাইতে হবে। ভাই একটা জিনিস খুবই মানে মনে পড়তেছে, পরে ভুলে যাবো কারণ এটার সাথে সম্পৃক্ত। আপনি সাংবাদিকতার কথা বললেন, তো সাংবাদিকতার যে মানে আমাদের প্রাইম মিনিস্টারের যে বোকা বোকা প্রশ্ন করি টাইপের সংবাদ সম্মেলনটা হইতো না, ওইটাকে কি মিস করেন নাকি? যে আপা আমি বোকা বোকা প্রশ্ন করি, এরকম কিছু সাংবাদিকরা আমি কোনোদিনই মিস করতে চাই না। বিনোদনটা আমরা মিস করতেছি, বিনোদন এখন আপনি দুষ্টামি করে বলতে পারেন যে এই বিনোদনটা আমরা মিস করতেছি। ভাই আগের রিপিট টেলিকাস্ট আছে, এগুলো দেখেন দরকার হলে, তাও এই আশা কইরেন না প্লিজ। তাদেরকে নিয়ে একটু কিছু বলেন। তাদেরকে নিয়ে ভাই তারা জাহান্নামে যায় মরুক, আই ডোন্ট কেয়ার। মানে তারাও কিন্তু এই ফ্যাসিস্ট বেড়ে ওঠার পথে অবশ্যই। আমি তো প্রথম থেকে মিডিয়া কালচার, আমার ফাইটটা এখন আমি যে ফিল্ডে কাজ করি এখানেই তো আমার কালচারাল এবং মিডিয়ার ফ্যাসিজমের বিরুদ্ধেই তো আমার ফাইট, কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধেই তো আমি ফাইটটা করতেছি। আমি তো রাইট কথাটা বলতেছি, আমি কি মিথ্যা কথা কিছু বলতেছি? অমুকের ভাইরা ভাই, তমুকের টায়রা ভাই, তমুকের কায়রা ভাই, এগুলো নিয়ে তোমরা বসে রইছো, দল বানায় রাখছো। জনগণের রাষ্ট্রের জনগণের রক্তের উপরে আসা ক্ষমতায় তোমরা সেটাকে মিস ইউজ করতেছো কেন ভাই? কালকে দেখলাম তথ্যমন্ত্রী মাহফুজ আলম একটা অসহায় একটা পোস্ট দিল, তো আমার কিছু করতে পারলাম না, হাত পা নাকি তার বাঁধা। আপনার যদি হাত পা বাঁধা থাকে ভাই, আমরা কই যাব বলেন তো? আপনার যদি হাত পা বাঁধা থাকে আমরা কই যাব? এলিয়েন থেকে এসে আমি তো লিখছি হ্যাঁ ফেসবুকে, আমি কমেন্টও করছি যে এলিয়েন, আমরা তো এখন আশা করতে পারি যে কেন বৈধ উপায়ে এতদিনের আপনারা এক বছরে বাইর করতে পারলেন না, এই এলিয়েন একটা সরকার আসবে এসে এটা সলভ করে দিবে। এটা তো হইতে পারে না ভাই, এটা আপনাদেরই প্রবলেমটা সলভ করতে হবে, আপনারা এটা করেন। আপনারা রাইট কাজটা করতেছেন না, শুধু আফসোস করে যাচ্ছেন, আফসোস করে আরে পারলাম না, হাতটা বাঁধা। ওইটা অবশ্যই এটার বৈধ উপায় আছে, যদি ঠিক মতো ভাবতেন, ঠিক মতো যদি গবেষণা করতেন, বের করতে পারতেন। আচ্ছা ভাইয়া, সরকারের ব্যাপ্তি মানে সরকারের সদস্য সংখ্যাটা কি একটু ফ্যাক্ট কিনা আপনার কাছে কি মনে হয় যে আরো বড় হলে ভালো হইতো কিনা? আর কত বড় করবেন, আর কত সফট প্যাসেজ না, কারণ মানে 20-22 জন মানুষ দিয়ে এত বড় একটা দেশ পরিচালনা করা বাইরে, এইটা আমি একদমই বিশ্বাস করি না। আমি মনে করি এমনি বেশি হয়ে গেছে, এটা আমি মনে করি আমার ব্যক্তিগত জায়গা। কারণ হইতেছে ধরেন আপনি 16 বছর যে অনেকেই, এদের সবাইকে আমি বলতেছি না, ধরেন কথা আদিলুর রহমান ভাই, আদিলুর রহমান তো নির্যাতিত ঠিক, এটা তো শেয়ার করার কোনো সুযোগ নাই না। রিজন আপাও কিন্তু নির্যাতিত, ওনার হাজবেন্ড তুলে নিয়ে গেছিল। আমি যদি একটা সার্কেলের হয়ে যেতেছে, আমি শুনছি আমরা বাইরে বিভিন্ন ধরনের গল্প চলে, সরি ভাই ঠিক আছে, সরি ধরেন আমাদের দেশের আমাদের চিফ অ্যাডভাইজার ধরেন আসিফ মাহমুদ, জি
আসিফ মাহমুদকে তো তুলে নিয়ে গেছিল, জি, তাকে তো নির্যাতন, তাকে দৌড়ের উপর রাখছে, সে যদি আজকে যদি হাসিনা না পালাতো তাকে তো বেঁচে থাকতে হইতো না, তাকে তো জানে মেরে ফেলতো। কনফার্ম না? তাকে 5 তারিখও মারার অনেক চেষ্টা করে। ওই যে আমার প্রশ্নটা চলে যাই, যে আমার 3টা অপশন ছিল, একটা হলো হয় গুম হবা, নাই মৃত্যু হবে, নাই তোমার পঙ্গু হবে। আমি 3টার একটা হই না, এর জন্য অনেকের রাগ আছে আমার উপরে, আমি কেন বাইচা রইছি। হইলে তারা খুশি হইতো, কারণ হইতেছে নাইলে তারা এগুলো এসব কি করতেছে, মানে এই যে যেটা করতেছে এত কষ্ট, ও কেন বিপ্লবী হয়ে গেল। আমি তো কোনোদিন বিপ্লবী আমি তো কই নাই, আমি বিপ্লবী হয়েছি। আমি সারা জীবনই কইছি ভাই আমি কিছুই করি নাই, সব করছে আবু সাইদরা, আমাদের শহীদের ভাই বোনেরা, আমাদের আহতরা, আমাদের যারা সামনে ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে তারা, তাদেরকে আমি বলতেছি। আমি তো এখন দেখেন এই যে আলাপটা ভাই শোনেন নাহিদ ভাই, খুব ব্যক্তিগত, এই জায়গাটা যাইতে হবে কিন্তু। এই যে আপনারা নির্যাতিত এবং নির্যাতিত বাইরে যারা আছে, যারা 16 বছর চাইটা গেছে বিভিন্ন সময়, তাদেরকে আপনারা এম্পাওয়ার্ড করছেন বা এম্পাওয়ার্ড হয়েছে তারা কোনো না কোনো ভাবে, কোনো একটা বিশেষ পত্রিকার থ্রুতে হোক বা যে কোনো বিভিন্ন জন বাজারে বিভিন্ন গল্প ঘুরে বেড়ায়। সো আমি তো এটা ব্যাখ্যা দিতে পারবো না। আলো বাতাস, আলো আসবে, গ্রুপ তো আছেই, বিভিন্ন আলাপ। না আমি পত্রিকার ক্ষেত্রে বললাম আলো বাতাসে, হ্যাঁ আলো বাতাসে অনেক কিছু গল্প আমরা শুনি, অনেক কথা ঘুরে বেড়ায়। বেশ ধরে নিলাম যে কথাগুলো একদমই মিথ্যা, ধরে নিলাম কথাগুলো একদমই সত্য, সেই মাঝখানে দাঁড়াই আমি একটা কথা বলি গ্রে লাইনে, এটা কি হওয়া উচিত ছিল যে 16 বছর ধরে যারা সরাসরি ভাবে এই গভর্নমেন্টের গুড় খাইছে, মানে হাসিনার সময়কার খালো রুটির ভাগ পাইছে, হাসিনার সময়ে চাটছে, কদবুচি করছে, আমাদের দেশের নেত্রীকে আগুন সন্ত্রাসী হিসেবে আখ্যা দিছে, আমাদের মজলুমের দল যতগুলো বাংলাদেশ প্রতীক দল তাদের এগেনস্টে, নেতাকর্মীর এগেনস্টে এবং যারা সাধারণ মানুষ তাদের এগেনস্টে ফাইট করছে, কালচার ন্যারেটিভ ক্রিয়েট করছে, হাসিনাকে টিকে থাকতে সাহায্য করছে, তারা কি করে আপনাদের সাথে জুড়লো? সেই প্রশ্নটা কিন্তু করতে হবে। এই দায় কি আমাদের সবার না? কেমনে সবার? আমি কি দল, আমি কি আমরা কেন? আমি তো প্রশ্ন করতেছি আমাদের সরকার না 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 ভুল ভাই, এই সরকার তো আমাদেরই সরকার, চিন্তাই হয়ে গেছে ভাই। ও স্যাড, চিন্তাই হয়ে গেছে, দ্যাটস ইট, আমার এইটাই পয়েন্ট ছিল। হ্যাঁ চিন্তাই হয়ে গেছে না এখন। আপনি কি মনে করেন না চিন্তাই হয়েছে? আপনি কি মনে করেন না ব্যক্তিগতভাবে? হ্যাঁ আসলেই হয়েছে, কারণ এই সরকার, আমি মনে করি যে এই সরকারের চেয়ে বেশি জনসমর্থন বাংলাদেশের কোনো সরকারের ছিল না। মানে আমরা আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি, ইতিহাসে আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি। সো তারা কেন সেই সমর্থনটা নিয়ে আগাতে পারলো না, এটা তাদের ভাই। দেখেন নাহিদ ভাই, এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমরা কিন্তু মিস করে গেলে সমস্যা। সেটা হইতেছে এই যে জুলাই বানাইছে ওরা, দেখেন এই যে ফেসবুকে লিখবেন আওয়ামী লীগ বানাইছে, যে জুলাই মানে মিথ্যা। এই ন্যারেটিভটার সাথে কি মিলায় আমি মিলাই দিচ্ছি আপনাদেরকে। জয় বাংলা জিতবে আবার নৌকা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, মিল পান? হ্যাঁ। তাহলে এই ব্রেন চাইল্ড গুলা কাদের? ওদেরই, যারা আগের কাজগুলো এখনো তারা টিকে আছে ভাই, তাদেরকে আপনি শেল্টার দিচ্ছেন, সেম ওয়ার্ক সেম প্যাটার্ন। ভাই এত বেকুব মনে করেন আপনি মানুষদেরকে? ভাই আমি তো কিছুটা হইলেও ভাই কর্ম করে খাইছি, বাইচা ছিলাম এখানে গেরিলা যুদ্ধ কইরা, ঠিক আছে? কোনোদিন তো আমার হাসিনারে বন্দনা করে একটা স্ট্যাটাস লিখতে হয় নাই না। অনেকে আবার আমি শুনি যে এটা নিয়ে একটা ব্যাখ্যাও দেখেছি যে এরকম অনেকে বলে যে ক্যাম্পাসে থাকতে হলে বা হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হয়, অনেকে বলেছে আমরা চাকরি বাঁচাইতে হলে ছাত্রলীগ আওয়ামী লীগ করতেছি। এইগুলো কি আসলেই সত্যি ভাই? এটা আসলেই আমি ধরেন ওই সব মানুষের কথা বলবো এই জায়গায় কাউন্টারে, যারা এই ধরনের কথা বলে, তারা অনেকে আবার এরা আবার একটা প্রশ্নও করে অনেকে, এদের মধ্যে আমি দেখছি যে তোমরা 16 বছর কইছিলা। তো হুম্মাম কাদের ভাইয়ের একটা জনসভাতে একটা কথা শুনছিলাম, কথাটা ছিল এরকম, হুম্মাম কাদের ভাই বলতেছিলেন যে আমরা 16 বছর নির্যাতনের শিকার হচ্ছিলাম, আমরা গুম হচ্ছিলাম, আমরা জেলে ছিলাম। সোহেল ভাই বলছে আমরা পালিয়েছিলাম, পরিবারের বোঝা হয়েছিলাম, পরিবারের বোঝা ছিলাম। চিন্তা করে দেখেন এই মানুষগুলোকে আপনারা রেসপেক্ট, এই যে কথাগুলো বলেন আপনারা, এই যে ফালতু আলাপগুলা তুলে ফেলেন হঠাৎ যেটা করতে হয়েছিল, এদের সংগ্রামকে আপনারা অসম্মান করেন, এই মানুষগুলোর সম্মানকে আপনারা অসম্মান করেন। আমি প্রতিবাদ করতে পারি না, এটা আমার ব্যর্থতা। আজকে যুব দলের সভাপতির একটা ভিডিও দেখতেছিলাম, মনেম ভাইয়ের, মুন্না ভাই, আমাদের মুন্না ভাইয়ের একটা ইন্টারভিউ একটা ভিডিও দেখতেছিলাম, ওনাকে আদালতে তুলতেছে, হ্যান্ড ক্যাপ বাঁধা তুলে নিয়ে যাচ্ছে, বললে সম্ভবত 330 দিন মনে হয় জেলে ছিলেন, এরকম কিছু একটা টানা। তো আমার এত খারাপ লাগতেছিল
বয়স হয়েছে তো ওনারও না, একটা মিনিমাম একটা বয়স তো হয়েছে, ওনার একটা জীবন আছে, বাট হি ইজ ভেরি ইয়াং, উনি টিকে গেছে মানে স্ট্রংলি, হয়তো ফিজিক্যালি উনি মেন্টালি অনেক টাফ ইয়াং, এই জন্য বেঁচে গেছে। কিন্তু দেখেন এই যে কষ্টগুলো হয়েছে, এই মানুষগুলোকে তো ট্রিবিউট করতে হবে ভাই। প্রত্যেকটা দলের ব্যাপারে বলবো আমি, প্রত্যেকটা দলের ব্যাপারে অসম্মান করেন না আপনারা। যখন এই কথাগুলো বলেন না, তখন কি হয় জানেন, এই মানুষগুলো অসম্মানিত হয়, তাদের যে অবদান সেটাকে ছোট করা হয়, এটা কইরেন না। আন্দোলিক রহমান পার্থ ভাইয়ের একটা কথা বলি, আমার ইন্টারভিউটা আমি শেয়ার করছিলাম আমার ফেসবুক থেকে, পোস্ট ডাউনলোড করে আপলোড করছিলাম। পার্থ ভাই একটা দারুণ কথা কইছে, ভাই একটা জায়গায় এক থাকেন, সেটা হচ্ছে হাসিনারে এবং আওয়ামী লীগের আর কোনোদিন ফিরতে দিয়েন না, বাংলাদেশে আওয়ামী লীগকে আর দাঁড়াতে দিয়েন না, এরা হচ্ছে মুনাফিক, এদেরকে কোনোদিন সুযোগ দিয়েন না। যে কয়টা মানুষ প্রোফাইল লাল করছেন সবারে লাল করে ফেলাবে। একটা বাংলাদেশের 5 কোটি মানুষ, 5 কোটি মা বিশ্বাস করে তাদের সন্তানরা বাঁচবে না আওয়ামী লীগ যদি ফিরে আসে। এই জায়গাটাতে বাংলাদেশ পন্থী প্রত্যেকেরই এক থাকাটা অত্যন্ত 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 জরুরি, আমাদের একটা দায়িত্ব ভাই। আমরা যেন এই জায়গা থেকে প্রত্যেকটা, আমাদের মতদ্বৈততা থাকবে, আমাদের ঝগড়া হবে, আমাদের ঝাঁটি হবে, আমরা একজনের চেহারা দেখবো না 3-4 দিন, কোনো সমস্যা নেই, আমাদের প্রবলেম হবে, ও ওরা দেখতে পারতেছে না, ও দেখতে পারতেছে না, ইনফ্লুয়েন্সার ওরা পছন্দ করে না, ইনফ্লুয়েন্সার ওরা পছন্দ করে না, অমুকে পছন্দ করে, আই নো, বাট বাংলাদেশ পন্থী আমরা তো হাসিনার বিরুদ্ধে সবাই একসাথে ফাইট করছি না, আমরা যেন এক থাকি এই প্রশ্নে, এটা আমাদের থাকাটা খুব জরুরি। জি ভাইয়া, জুলাইয়ের পরে বেশ কিছু কাজ করেছেন, লাল জুলাই, নাস্তা, তো এগুলো নিয়ে আমাদেরকে ছোট্ট করে অল্প অল্প কিছু বলতেন আর কি। তার আগে একটা প্রশ্ন করি আপনাকে, বলেন, জহির রায়হান কত নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন? জানা নাই ভাই, সরি। উনি কি কোন সেক্টরে যুদ্ধ করছিলেন? না, আমার এটা জানা নাই ভাই, আমার অপারগতা, আমি শেয়ার করি। অবশ্যই উনি কোন সেক্টরে যুদ্ধ করেন নাই, কিন্তু উনি ওনার কাজ দিয়ে যুদ্ধ করছিলেন। রাইট রাইট। আমার কাজগুলা আমার যুদ্ধেরই অংশ। রাইট। আমি এখন আগামী যতদিন বেঁচে আছি, যে সত্য কথা বলার চেষ্টা করতেছি, রাইট কথা বলার চেষ্টা করতেছি, জনগণের পালসের সাথে যায়, জনগণ সাধারণ মানুষ যে কথাগুলো বলতে পারে না সেই কথাগুলো বলার, তাদের মুখপাত্র হওয়ার চেষ্টা করতেছি, বলার কিছু কথা তাদের কানেকশনে দেওয়ার চেষ্টা করতেছি। এই কাজগুলাই হইতেছে সেই কাজগুলো। ভাই আমি আপনার এটার সাথে একটু অ্যাড করতে চাই। আমি মনে করি আমাদের এই জুলাইয়ের যে অভ্যুত্থান ছিল পুরো 36 জুলাই পর্যন্ত, এই জায়গায় বেশ কিছু ভিডিও, মানে বেশ কিছু ক্লিপ আমাদেরকে খুব আবেগ আপ্লুত করছে এবং আমাদেরকে জাগ্রত করছে, যেগুলো কোনো একটা ভিডিও আমরা 36 জুলাইয়ের আগে কিন্তু মিডিয়ায় দেখিনি। আমরা আমাদের ফেসবুকে দেখছি, আমাদের আপনি আমি আমরা সবাই আমরা শেয়ার করেছি, সেখান থেকে দেখছি। একটা হচ্ছে আবু সাইদের এই যে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া গুলি খাওয়ার ভিডিও, একটা মুগ্ধর পানি লাগবে পানি, তারপরে আরেকটা আপনি মনে করতে পারবেন আমাদের ইয়ামিন, তারপরে যে রিকশায় আনাসের ক্লিপটা, তারপরে আপনার ওই যে সানিয়াত, আমাদের সানিয়াত যে হাতে হাত করা বাঁধা, ওর মা এসে যে তাকে যে বুক চাপড়ে দিচ্ছিল সেইটা। এবং আমি আরো স্পষ্ট করে আরেকটা বলতে চাই, আরো একটা ভিডিও, সেটা হচ্ছে নুরুল হক নূর বলেছিল 90% কাজ হয়ে গেছে, আপনার আরেকটু ধাক্কা দেন। তো এই না, আরেকটা কথা বলতে হবে, ওই যে মেয়েটার কথা বলতে হবে, যে মেয়েটা পুলিশের ইয়ার সামনে দাঁড়ায়, আমি নুসরাত নূর, অনেকগুলা এগুলো কিন্তু মানে এই যে কোনো মেইন স্ট্রিম মিডিয়া করে নাই, এগুলো কিন্তু আমরা বা আমাদের মতো আরো অসংখ্য ভাই বোনেরা, যেটা বলে অনেকেই বলে যে সবাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়ে গেছে ওই সময়। সো এটাও তো ইনভলভমেন্ট। এবং যে মায়েরা এসে পিঠা খাওয়াইছে, যে মায়েরা এসে পানি খাওয়াইছে, তাদেরকে আপনি, তাদের কোনো মূল্য নাই? অফকোর্স মূল্য নাই, মূল্যটা দিতে পারতেছেন না আপনারা, যারা ক্ষমতা, যাদেরকে এত বিশ্বাস করে বসাইলাম আমরা, যাদেরকে আমরা সবাই ভালোবাসা দিলাম, ভালোবাসাটা তো এখনো আছে, কিন্তু প্রবলেমটা কি হইতেছে দেখেন কোথায়? প্রবলেমটা হইতেছে যে তারা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে পারতেছে না। আর কিছু হইলেই দোষ দিবে চাঁদাবাজদের, এদের ওদের। হ্যাঁ, চাঁদাবাজি হচ্ছে, একটা নির্দিষ্ট দলকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি ব্যাশিং করতেছেন না? আচ্ছা, রুহুল কবির রিজভী সাহেবের একটা কোর্স পড়তেছিলাম যে আমরা তো বহিষ্কার করে দিছি, ধরতেছেন না কেন? সেম প্রশ্ন, আপনি হতেছেন না কেন? গভর্নমেন্ট তো আপনি, সব দোষ নন্দ ঘোষ, দেশ চালাইতেছেন আপনারা, পাওয়ার আপনাদের হাতে, আর সব দোষ চলে যাচ্ছে পার্টিকুলার 1-2 জায়গাতে। শুনেন, এইসব মানে ফালতু ব্যাশিং করেন না, কাজের কাজটা করেন, রাইট কথাগুলো বলেন, রাইট কথাগুলো ব্যাশিং না করে আমরা আসেন রাইট কাজটা করি, আমরা সবাই এক হওয়ার চেষ্টা করি। এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা, আমি খুব জায়গা দিয়ে যে জায়গাটা জোর দিয়ে বলি, ভাই হাসিনা কিন্তু ফিরবে, হাসিনার আইডিওলজি ফিরবে। আমি এই প্রশ্নটা করতে চাইছিলাম। হাসিনা কিন্তু ফিরবে, হাসিনার আইডিওলজি ফিরবে।
হাসিনা ফিরবে, কিন্তু হাসিনা ফিরবে না, হাসিনার আইডিওলজি ফিরবে কালচারাল ফ্যাসিজমের হাত ধরে। আমি এটা সবসময় বলি, এই জায়গাটায় আপনারা সবচেয়ে বেশি সিরিয়াস হন। যাদেরকে গভর্নমেন্টের ভিতরে ঢুকাইছেন তাদেরকে প্রশ্ন করেন তোরা ক্ষমা চাচ্ছিস না কেন, ঠিক আছে? আর যারা গভর্নমেন্টের বাইরে আছে বড় বড় ফটর ফটর করে, তাদের ঘেড়িটা চাইপা ধরে জিজ্ঞাসা করেন যে গত 16 বছর তুই চাটছস কেন। ঘেড়িটা ধরেন, ঘেড়িটা ধরে কদমবুসি কেন করতে গেছে, কদমবুসি না করলে তোর জীবন চলতো না কেন, আমাদের আপসীর নেত্রীকে আগুন সন্ত্রাসী আখ্যা দিছিলি কেন, বল কেন, তার বাসার বাড়ি ঘেরাও করতে গেছিলি, এখন সিনেমা বড় বড় ইমোশন দেখাচ্ছিস তোরা, বড় বড় কথা বলতেছিস তোরা, এই কোশ্চেন গুলা করেন না। না ওদের হাত দিয়ে ভাই, এটা না আমরা বুঝতেছি না। আমি আমার ফ্রিকোয়েন্সির মানুষজন যাদেরকে পাইছি, ধরেন আমার সাইকোলজির সাথে মিলে এরকম যারা আছে, তাদের সাথে আমি যে কজন পাইছি সবাই এই জায়গাটা ধরতে পারছে, মূল সমস্যাটা যে এইটাই আসলে সেই পথ যেই কানাগড়ি দিয়ে ঢুকবে আবার, ঠিক আছে? দেখবেন, হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন করতে চাইছিলাম যে আওয়ামী লীগ কি আবার ফিরবে নাকি? না, আওয়ামী লীগের আইডিওলজি ফিরবে। জি, আওয়ামী লীগ না ফিরলে আওয়ামী লীগের আইডিওলজি, আওয়ামী লীগের আইডিওলজিটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। আপনি একটা গণহত্যাকারী দলকে, যারা 2024 সালে এরকম একটা আধুনিক যুগে আধুনিক সময়ে যারা এইভাবে প্রকাশ্য দিবালোকে অর্ডার দিয়ে, আমার কথা না ইউএন এর কথা, 1400+ মানুষকে, কম না কিন্তু 1400+ মানুষকে তারা হত্যা করছে কমপক্ষে, এত এত আহত, এত এত অন্ধ মানুষকে করছে, এত মানুষকে গ্রুম করছে। বিবিসির রিপোর্টে, আল জাজিরার রিপোর্টে, বড় বড় সব রিপোর্টে প্রমাণিত যে হাসিনা এগুলো নির্দেশ দিছে। সেই নেত্রী যারা এখনো তাদের কোনো ধরনের কোনো ক্ষমা চাওয়ার কোনো হিসাব নাই, কোনো মাপ চায় নাই, কিছু নাই, ওরা মাপ চাবেও না। আমি জানি এটা, বুঝে ফেলছি ভাই, এটা সম্ভব না। এই মানুষগুলোকে আপনাদের কিন্তু কন্ট্রোলে রাখতে হবে ভাই, নাইলে সামনে আপনারা প্রত্যেকে, যে আজকের হাসনাত, আজকের নাসির, আমাদের ছাত্র দলের আজকের রাকিব ভাই, আমি ছাত্রদের কথাই বলতেছি, যারা ছাত্র, এনারা প্রত্যেকে হত্যাযোগ্য হয়ে উঠবে। কারণ তাদের তো ভিডিও ফুটেজ, ন্যারেটিভ ক্রিয়েট করবে ভাই, এদেরকে মারা, ভাই আটকান। আমার ছাত্র ভাইদেরকে আমার কাছে অনুরোধ, আমার নাসির ভাইয়ের কাছে অনুরোধ, আমার রাকিব ভাইয়ের কাছে অনুরোধ, আমার হাসনাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা একত্র কিছু জায়গাতে এক জায়গায় আসেন, ফান্ডামেন্টাল জায়গাগুলোতে, ফান্ডামেন্টাল জায়গায় এক থেকে ফাইটটা করেন যে হ্যাঁ আমরা এই মিডিয়া ফ্যাসিজমের বিরুদ্ধে এবং এই ইতরগুলোর বিরুদ্ধে আমরা ঐক্য গড়ে তুলবো। কাজে ছিলাম, আপনার কাজের কি অবস্থা? কাজের আলাপ হচ্ছে ভাই, দেখেন আমি হচ্ছে নাস্তা তো তৈরি করলাম উইদাউট স্পন্সর, লাঞ্চ তৈরি করলাম উইদাউট স্পন্সর, নিজের সামর্থ্য অনুযায়ী। আমার এক প্রডিউসার আছে কেএস বিজয় ভাই, আমরা ওনার একটা বড় ভূমিকা আছে এর পিছনে, ভাইয়া আমরা মিলে করছি। এখন লাস্ট বাকি হলো ডিনার। খুব চেষ্টা করব যে ডিনারটা ভালোভাবে বানানোর, তৈরি করার, নির্মাণ করার, যেভাবেই বলেন। আফটার 5th আগস্ট বা 36শে জুলাইয়ের পর বাংলাদেশে কি হয়েছে সেটা আমার একটা মূল জায়গায় থাকবে, ডিনারের মূল উপজীব্য। এর বেশি কিছু আপাতত না বলি, অনেক প্রশ্নপত্র ফাঁসের টাইপের স্ক্রিনে থাকুক। হবে কি ভাই, আমি অনেক শত্রু হয়ে যাবো ভাই, বুঝছেন? সো এটা একটা বড় সমস্যা। কেন আমার ভাইদের বলতে আমার এরকম ভাই না, ধরেন খুব কাছের ভাই না, একটু বেশ দূর সম্পর্কে কিছু ভাই আমার আরো দূরে চলে যাবে, ঠিক আছে? এবং আমাকে তারা চেষ্টা করবে দূর থেকে তীরবিদ্ধ করার, আমি জানি এটা দিয়ে এই কাজটার পরে না কিছুই বাকি থাকবে না। কিন্তু আমার ওই হাসিনাকে যারা এখনো চাটে এবং মনে মনে চায় যে হাসিনা ফিরে আসলে ভালোই তো, আগে ভালো ছিলাম মার্কা ভাইদের আমার প্রয়োজন নেই। এবং গভর্নমেন্টের ভিতরে থাকা যারা দু একজন আছে তারা একটু মন টন খারাপ করতে পারে, ঠিক আছে? আমার কিছু করার নেই ভাই, আমি তো নির্মমভাবে বানানোর চেষ্টা করব। কিন্তু যদি আপনাদের বিরুদ্ধে চলে যায় তাহলে লজিক্যালি যাবে যদি কোনো কথা। হ্যাঁ, এটা জনগণ বিচার করুক, আমি আমার প্রশ্নটা তুলবো অবশ্যই, এবং আমার দায়িত্ব এটা। আমি স্বাধীন দেশ পাইছি, এত বছর পর একটা স্বাধীন মতো কথা বলার চেষ্টা করতেছি, যদিও স্বাধীনতার মধ্যে নাই। আমার কথা কিছু একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, এটা ফেলাই দিচ্ছে, ঠিক আছে? সো আশা করি এখানে তো আপনি শুরুতেই বলছেন যে আনফিল্টার যাবে, চেষ্টা করবেন। যদিও কিছু এডিট তো প্রয়োজনই, আমরা এটা বুঝি, আমি তো টেকনিক্যাল মানুষ ভাই, কিছু এডিট তো লাগেই। কিন্তু আপনি যদি মূল কথাগুলো সব ফেলে দেন তাহলে তো আসলে এটা এই কথা বলার তো কোনো মানে হয় না। সো আমার কাজের বিষয় হচ্ছে যে আমি চেষ্টা করব জুলাইকে ধারণ করতে আরো বেশি। আমার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো তো চলবেই ধারাবাহিকভাবে। আচ্ছা ভাই, আমরা তো অনেক হতাশার গল্প করলাম, জি অনেক রাগারাগি করলাম। রাগারাগি আমি করিনি ভাই, আমি হইতেছে মানে আমি রাগ করি না, মানে আমাদের যে বিক্ষোভ বা যেটাই হোক আমরা করলাম। আমি ভাইয়া ডিম দিই, আমি ডাইনোসরের ডিম দিই ভাইয়া, বলেন। আচ্ছা, মানে আমরা মানে লেটস ডিসকাস অ্যাবাউট সাম হোপ। আমাদের কোনো আশা ভরসা সামনে কিছু আছে কিনা, কি মনে করেন? অফকোর্স
আমি আমার লিডারের উপরে বিশ্বাস রাখতে চাই, মানে যেই দলটার উপরে আমি বিশ্বাস করি যে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলটাই আমার মনে হয় যে অনেক প্রশ্ন আছে ভাই, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে যে এই দলের এটা ঠিক নাই, ওটা সমালোচনা এবং ভুলের জায়গা তো থাকেই। বিশাল বড় দল, বহু মত, বহু পদ, বহু নেতা, বহু কর্মী, এক একজনের এক এক রকম চিন্তা ধারণা, এক একজনের কেউ আছে অনেক ভালো চায়, দেশের অনেক ভালো চায়, আবার কেউ আছে অনেক বড় ধান্দাবাজ, সব জায়গাতেই আছে, বিএনপিতেও আছে, মেনে নিতে হবে, তাই না? কিন্তু এটা যে সর্ববৃহৎ দল, হাসিনা কেন ভোটটা দেয় নাই? কোন সংসদে জানতো যে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে? তার মানে মানুষ ভালো তো বাসতো শুরু থেকেই। সো বিএনপির নেতাকর্মীরা যেন এমন কোনো আচরণ না করেন যেটাতে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পেতে পারে, তাই না? এটাই তো অবশ্যই কে বলতেছে, এটা সুপ্রিম লিডারও বলছেন, এক্স্যাক্টলি, এটা মুখপাত্র হিসেবে কথা বলছেন তারাও। সবচেয়ে বেশি বলতেছেন কে? সুপ্রিম লিডার আমাদের তারেক রহমান। জি, তারেক রহমান হচ্ছেন সেই ব্যক্তি যাকে আমি বলি হচ্ছে মজলুম। জি, ওনার বাবাকে হত্যা করা হইলো, ওনার মাকে নির্যাতন করা হইলো, আপসীর নেত্রী, ভাই, সবচেয়ে আদরের ছোট ভাই, আদরের ছোট ভাইটাকে দিনের পর দিন অত্যাচার করে, হয়তো এই কারণেই উনি তাড়াতাড়ি চলে গেলেন পৃথিবী থেকে, অসুস্থতা নিতে পারলেন না, দেশে আসতে পারেন না। উনার উপর দিয়ে কি গেল? আমি তো বলি যে উনি হচ্ছেন প্রথম মানে আয়নাঘরের অতিথি, আমি বলি, কারণ হচ্ছে আয়নাঘরের অতিথি ইন দ্য সেন্স যে ওই সময় ওনাকে দিয়ে শুরু হইলো এই অত্যাচারটা, ওনাকে কি পরিমাণ শারীরিক নির্যাতন ভাই, এটা তো মানে আমি মাঝে মধ্যে বেশ অবাক হয়ে যাই যে এটা ভেবে, খুবই অবাক হয়ে যাই এটা ভেবে যে উনি কি করে এটাকে ট্যাকেল করলেন, উনি কোন মানসিক শক্তিটা ওনার মধ্যে আল্লাহ ওনাকে দিলেন যে উনি এটাকে, উনি কখনো বলেন না এটার কথা, উনি কখনোই ভিকটিম প্লে করেন না, এবং এই জায়গায় উনি অন্যদের চাইতে ডিফারেন্স। আমরা যেরকম বেদনা শুনতাম, ও আনবিলিভেবল। সো সেই জায়গা থেকে আমি বলছি যে উনি কতটা ডিফারেন্ট এই জায়গাটাতে, উনি কখনোই ভিকটিম প্লে করেন নাই। সো আমি বিশ্বাস করি যেহেতু উনি মজলুম, উনি যেহেতু এই কষ্টটা দেখে আসছে, উনি মজলুমের কষ্ট বুঝবে, আমার বিশ্বাস। এবং সেই জায়গাটা থেকেই আমি বিশ্বাস করি, এই অ্যাঙ্গেলটা থেকে আমি বিশ্বাস করি যে আর কিছু আরো 101টা কারণ হয়তো আমি বলতে পারবো, ছোট 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 বড় ছোট মিলায়, কিন্তু এই কারণটাই আমার কাছে সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা তৈরি করে যে ইনশাল্লাহ আল্লাহ যদি চান ওনার হাত ধরেই একটা বড় পজিটিভ চেঞ্জ বাংলাদেশে আসবে। ধন্যবাদ ভাইয়া। ব্যাপার হচ্ছে যে এই যে মানে কালচারাল ফ্যাসিজম যেটা নিয়ে অনেক আলোচনা হলো, এটাকে আসলে মানে রাষ্ট্রযন্ত্র দ্বারা কি রোধ করার কোনো উপায় আছে বলে মনে হয় আপনার কাছে? কালচারাল ফ্যাসিজম, হ্যাঁ, অফকোর্স বৈধ উপায় আছে, কারণ এরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এরা কিন্তু গণহত্যাকারীর সাথে সহযোগী এরা ছিল। আপনি লিগালি এই কোশ্চেনটাই তো করার সুযোগ আছে যে আপনি তো এই 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 কর্মকাণ্ডগুলো করে সিআরআই প্রজেক্টগুলো বের করেন, আর এর সাথে থাকা এজেন্সি এবং বড় বড় টাকলু মাথাগুলা বের করেন, ঠিক আছে, যে কারা 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 এটার বৈধ উৎপাদন করছে, তাদেরকে আপনি ওইভাবেই, আমি আর বেশি কিছু না বলি, বেশিটা বাকিটা আমার মনে হয় বললে বোঝার কথা, বাকিটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, আপনাদের ওয়ে আছে ধরার, মানে এদেরকে মানুষের সামনে কাঠগড়ায় দাঁড় করানোর, সাধারণ মানুষের সামনে, মানুষের মানুষের দাবি এটা। এখন এটার মাধ্যমে যদি আমি ওই যে বললাম না ভাই, আমার বাবা আমাকে জুলাই মাসে যখন আমাকে ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা খুঁজতেছিল, আমারই সার্কেলের লোকজন যখন আমার বাসার ঠিকানা, আমার অফিসের ঠিকানা তাদেরকে দিয়ে দিল, ঠিক আছে, এবং আমাকে মানে ওই যে বললাম যে আমাকে তো মেরে ফেলার কথা বা গুম করার কথা বা পঙ্গু করে ফেলার কথা কোনোটাই আমি হই নাই, দেখে আমার উপর অনেক রাগ তাদের, ঠিক আছে, কেন আমি এখনো কথা বলে যাচ্ছি। একমাত্র তো আমি যাই না, আর কোনো মিডিয়ার ব্যক্তি কি আছে যে আমার মতো করে 1 বছর ধরে একই কথাই বলতেছে, বলেই যাচ্ছে, আমি জানি না, আপনারা ভাই বলেন, আপনারাই বিচার করেন না। আমি তো বলে যাচ্ছি ভাই, আমি তো করে যাচ্ছি, চেষ্টা করতেছি, আমাকে আপনারা কোনো ক্রেডিট দেন না। আমি একদমই মামুলি বান্দা, আমি একদমই আল্লাহর সবচেয়ে মামুলি বান্দা, আমার কোনো সমস্যা নাই, ইটস ওকে। বাট আমি যে প্রশ্নগুলো, ভ্যালিড প্রশ্নগুলো বারবার দরজা নক করে করে বলে যাচ্ছি, এটা তোমাকে বলে যাওয়াটা আমার দায়িত্ব, এবং এটা আমি বলে যাব। সো এই কালচারাল ফ্যাসিলিটিকে যদি আপনারা ঠেকাইতে না পারেন ভাই, আমি যে বললাম, আমার যে ভাইয়েরা যারা জুলাইতে রাস্তায় নামছিল, এবং আমি মনে করি যে এই মানুষটা শুধু একদিনের জন্য হইলেও প্রোফাইল পিকচারটা লাল করছিল, তারও ভূমিকা আছে জুলাইয়ে, তাই না? সো এই মানুষটার জীবনটা তো রিস্কে পড়ে যাবে রে ভাই। যারা প্রোফাইল ওই সময় লাল করেছে, ওই সময় তাদের লাল করার সাথে সাথে বিভিন্ন মেসেজ আসছে
বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে এবং বিভিন্ন এলাকায় ধরে ধরে তুলে নিয়েও গেছে। ফোন চেক করা হয়েছে যে কারো প্রোফাইল লাল আছে কিনা। কি চিন্তা করতে পারেন আপনি, কি একটা অবস্থা। তো আমি তখন প্রোফাইলে লাল করে ওখানে আমার একটা ছিল ট্যাঙ্কের সামনে একটা ক্যারেক্টার হাত আবু সাইদের মতো হাত দাঁড় করে একটা ক্যারেক্টার হাল ছেড়ো না বন্ধু। এটা আমার অনেক দিন ছিল আমার প্রোফাইলে, ওটা আমার সবচেয়ে ফেভারিট প্রোফাইল আমার লাইফের প্রোফাইল পিকচার। সো হাল ছেড়ো না বন্ধু, আমি হাল ছাড়তে চাই না, আমি চাই আমার দেশটা সুন্দর হোক। এবং যারা ভুল করছেন সফট কোর আওয়ামী লীগার, যারা হয়তো সরাসরি গণহত্যার সাথে ছিলেন না এবং কালচারাল ফ্যাসিস্ট যারা ছিলেন এক সময়, তারা ক্ষমা চেয়ে তারা মেইন স্ট্রিমে মিশে যাক, ক্ষমা চেয়ে মন থেকে ভিতর থেকে। আবার মনে মনে যদি আপনি একটু আবিষ্কার করেন একটু জুলাই বানাবো, তাহলে হবে না ভাইয়া, এই কাম করলে হবে না। আমাদের মতো মানুষেরা আমি আজকে ভাই এটা শেষ কথা বলে দিয়ে যাই, আমি জাস্ট 10% ডোজ দিলাম, 90% ডোজ আমার কাছে এখনো আছে। ওকে, উই আর ওয়েটিং ফর নেক্সট 90%। সো আমি 10% ডোজ দিলাম, এই 10% যদি তোমরা নিয়ে হইতে পারো, স্যাটিসফাইড হইতে পারো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর যদি মনে করো যে না তোমরা স্যাটিসফ্যাকশন হয় নাই, তোমাদের এখনো কুরকুরানি আছে, পরের 5 বাইর হবে, তারপরে আরো 5 বাইর হবে, তারপরে আরো 5 বাইর হবে, তবে হইতেই থাকবে। এবং হইতে হইতে একদিন তোমরা দেখবে একটা বিশাল বড় এরাগোটা তোমাদেরকে গিয়ে রেখে ফেলছে। আচ্ছা ভাই, আমি আরেকটা আমরা শেষ করবো প্রায়, শেষ করার আগে যেটা আমি বলতে চাই, এই যে আমাদের শেখ হাসিনা পতনের এই যে জুলাইয়ের আগেই, আরো 1 বছর আগেই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের একটা ঐক্য তৈরি হয়েছিল। তারা একই প্ল্যাটফর্মে 1 দফার ঘোষণা দিয়েছিল, তারা বিএনপির নেতৃত্বে 31 দফা হয়েছিল, এবং সেটা আমরা দেখলাম ওই জুলাইতেও তার রেপিটেশন দেখলাম। সবাই এক হয়ে গেছে, কে কোন দল, কে কোন মত, কে ফ্যাসিস্ট, সরি কে আস্তিক, কে নাস্তিক, এগুলো দেখার সময় ছিল না, সবাই এক হয়ে গেছে, কে বিএনপি কে জামাত, কোনো পার্থক্য নাই। এই ঐক্যটাকে, এই যে ইস্পাত কঠিন, আপনি বারবার আপনার কথায় এই ঐক্যর ব্যাপারটা আসছে, সো এই ঐক্যটাকে ধরে রাখার উপায়টা কি, আর এটার ইনিশিয়েটিভটা আসলে কাদের থেকে আসা উচিত, কার থেকে আসা উচিত? ঐক্য ধরে রাখার সবচেয়ে বড় উপায়ের জায়গা হইতেছে, আমি মনে করি সবাই শুধু মনে রাখবেন যে জুলাইতে কি হয়েছিল, জুলাইয়ের টাইমলাইনটা সবসময় মাথার মধ্যে ঘোরাবেন। আমি কেন জানেন, আমি আমার ওই সময় আমার অন্য একটা বিপরীত মতাদর্শের রাজনীতি করে এরকম একটা মানুষকে গালি দিতে পারি না এই জন্য, কারণ আমি জুলাইয়ের টাইমলাইনটা আমার মাথায় সবসময় ঘোরে। জুলাই তারা আমার সাথে ছিল। সো আমার কাছে যেটা মনে হয়, আমি কেন পারি না তাদেরকে গালি দিতে, আমি পারি না, আমার বুকে কেন লাগে আসিফকে একটা খারাপ কথা বলতে, বুকে কেন লাগবে আমার নাহিদকে একটা খারাপ কথা বলতে, লাগে এই জন্য তারা তো আসলে লিড করছিল, এটা তো সত্যি, তাদের তো একটা ভূমিকা, বিশাল বড় ভূমিকা আছে। এবং আপনি দেখেন জাতীয়তাবাদী দলের 1 তারিখের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ডকুমেন্টারির ভেতরে নাহিদদেরকে দেখানো হয়েছে সুন্দর করে, এই যে ক্রেডিটটা দেওয়ার যে রাজনীতিটা, যে আমিও তোমার ক্রেডিটটা দিলাম ভাই, এই যে একটা বড় দল হিসেবে এই যে একটা সুন্দর সৌজন্যতা করলেন, সৌজন্যতা না, এটাই রাইট হয়, এটাই হওয়া উচিত, এটা যে করলো এটাই তো আসলে বড় মানসিকতার পরিচয়। এবং আমি চাই অন্যান্য দলগুলোও এরকম মানসিকতাটা দেখাক। আর প্রতিটা দলের মধ্যেই খারাপ মানুষ আছে ভাই, একদম আছে, নিশ্চিত আছে। কোন দল ধোয়া তুলসীপাতা না, বিএনপি তুলসীপাতা দিয়ে সব পুরো দলটা তৈরি হয় না। এখানে অনেক দুর্নীতিবাজ লোক থাকবে, কেউ আসবে চুরির জন্য, কেউ আসবে ধান্দাবাজির জন্য। 5ই আগস্টের পরে অনেক বড় বড় নেতা হয়ে গেছে, ভুইফোড় অনেক জায়গায় তৈরি হয়েছে, মানুষজন তৈরি হয়েছে, জামাতেও হবে, ইয়াতেও হবে, এনসিপিতেও হবে, বিভিন্ন জায়গাতেই হয়েছে না। সবার দায়িত্ব তো হচ্ছে যে সবাই যেন এই জায়গাটা ঠেকায়, সবাই মিলে একটা চেষ্টা করে যে এই মানুষগুলোকে যেন আমরা আস্ফলন করতে না দিই। এবং আমি বিশ্বাস করি এই কৃতজ্ঞতা বোধটা আমি আমার প্রাইভেট ইউনিভার্সিটির ভাইদেরকে, আমার পাবলিক ইউনিভার্সিটির ভাইদেরকে, আমার মাদ্রাসার ভাইদেরকে বোনদেরকে, আমার স্কুলের ভাই বোনদেরকে, আমি আমার কৃষক শ্রমিক, আমার মজুর যারা আছেন আমার ভাই বোনদেরকে, রিক্সাওয়ালা, যত প্রফেশন আছে, আমার একজন গৃহিণী মাকে, আমার একজন বোনকে, আমার একজন ভাইকে, সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা প্লিজ মানে দেশটার এই সুযোগটা আমরা যেটা পাইছি একটা সুন্দর দেশ করার, এই সুযোগটা হেলায় হারাইতে দেন না। আপনারা সবাই সচেতন থাকেন, সদা জাগ্রত থাকেন। আর নাহিদ ভাই, আমার মনে হয় আমার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমি খুব আড্ডার মতো করে আজকে ইন্টারভিউটা দিলাম। থ্যাংক ইউ নাহিদ ভাই, আপনার সাথে আমার আড্ডার মতো করে একটা ইন্টারভিউ হলো, একটা আড্ডাই মারছি আমার কাছে মনে হয়েছে। কারণ এই প্ল্যাটফর্মটা কে নিয়ে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করছি, কালকে আমার কাছে একটা ফোন আসছে এই প্ল্যাটফর্মে ইন্টারভিউর ব্যাপারে। তো যিনি আমাকে ফোন দিয়েছেন তিনি আমার এক কাছের ভাই, তো এখানে নামটা এখন বলছি না, কিন্তু তিনি আমাকে একটা কথা বলছেন, বান্না ভাই ইট ইজ ইউর প্ল্যাটফর্ম, আপনি আপনার নিচের প্ল্যাটফর্ম মনে করে আপনি একদম ওইভাবেই বলেন, সো কোনো সমস্যা নাই। সো আমি এই জন্য আমার নিজের প্ল্যাটফর্ম মনে করেই অনেক কথা বললাম।
সো আই ট্রুলি বিলিভ ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মটাও ভালো করবে সামনে। আপনাদের জন্য শুভকামনা থাকলো। সিনসিয়ারলি আপনারা কাজ করেন, এবং আমার জায়গা থেকে যদি জুলাইকে কন্ট্রিবিউট করে কিছু করার থাকে আপনাদের, বা সঠিক দেশের জন্য করার মতো কিছু থাকে আপনাদের জায়গা থেকে, আমাকে প্রয়োজন হয় আমাকে বলবেন, আই উইল ট্রাই টু বি, মানে আই উইল বি দেয়ার ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমি জানি আমাদের অনেক দর্শক এই পুরো ভিডিওটা দেখেছেন, এবং দেখার পরে কি মনে হয়েছে যে বান্না ভাইয়ের বাকি 90% কি আপনারা শুনতে চান? যদি আপনারা শুনতে চান, আমরা অবশ্যই আস্তে আস্তে 5% করে করে আসবো। তবে আমি বান্না ভাইয়ের সাথে একদম পুরোপুরি একমত। আমাদেরকে দুইটা জায়গায় আলাদা করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশপন্থী কারা আমাদের, আর একটা হচ্ছে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার বিরোধিতা করেছে কারা। এই দুইটা পক্ষ যখন আমরা আলাদা করতে পারবো, তখন আমাদের পথ চলা সহজ হবে। এবং যখন আমরা দেখব যে আমাদের বাংলাদেশপন্থী মানুষের সাথে যারা বাংলাদেশ বিরোধীরা যখন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করবে, বাংলাদেশের যারা স্বাধীনতা চায়নি, বাংলাদেশের যারা সার্বভৌমত্ব চায়নি, বাংলাদেশকে যারা একটা বড় একটা কারাগার, বড় একটা জেলখানা, বড় একটা কবরস্থান তৈরি করতে চেয়েছে, তারা যখন মাথাচাড়া দিয়ে উঠতে চাইবে, তখন যাতে আমরা আবার সবাই বাংলাদেশপন্থীরা এই জুলাইয়ের মতো আবার যাতে ঝাঁপিয়ে পড়ি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য আমরা যাতে আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকি, সেই কামনা থাকবে সবার প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।